আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যথারীতি হাজির হলাম সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় চাকরির পরীক্ষার ক্ষেত্রে যত ইম্পর্ট্যান্ট সম্পাদকীয় আছে এবং নিউজ আছে সেগুলো নিয়ে আমি গত সপ্তাহেই আপনাদের সামনে বলেছিলাম যে সাপ্তাহিক একটা অ্যানালিসিস আমি করব এবং আজকে সেটার দ্বিতীয় ক্লাস। তো আমরা চলুন আর দেরি না করে দেখে নিই খবরাখবর কী কী আছে। শুরুতে আমরা দেখে নিই প্রথম খবরটা কি আছে। প্রথম সম্পাদকীয় আর কি, ক্লাইমেট মনিটরিং অ্যান্ড এআই দ্য কপারনিকাস প্রজেক্ট। তাহলে আমরা এআই নিয়ে একটা এবং ক্লাইমেট মনিটরিং অর্থাৎ কি জলবায়ু নিয়ে একটা হচ্ছে সম্পাদকীয় আছে। তো এটা ইম্পর্ট্যান্ট, আমরা দেখে নিই। এটা সামারাইজ করেছি আমি, এটা মূল যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং আপনারা আমাদের পিডিএফে হচ্ছে পুরো নিউজটা পেয়ে যাবেন। আমরা দুটো পিডিএফ দিচ্ছি, একটা হচ্ছে আমাদের ক্লাসের পিডিএফ যেটা হচ্ছে সামারি, আরেকটা হচ্ছে পুরো নিউজটার, কারণ আমাদের পুরো নিউজ পেপার আর্টিকেলটা পড়তে হবে, এটার বিকল্প নেই। সো আপনাদের যেন ঘাটাঘাটি করতে না হয়, আমরা পিডিএফ আকারে পুরো নিউজটা কিন্তু স্লাইডে দিয়ে দিচ্ছি, তো আপনাদের পড়তেও খুব সুবিধা হবে। তো সেটা আপনারা অবশ্যই পড়ে নেবেন, ঠিক আছে? তো আমরা জিস্টটা দেখি ভেতরে কি আছে। The author plans a trip to Bangladesh in summer despite the anticipated high temperatures driven by family obligations. তাহলে এখানে যে লেখক আছেন এই যে ডক্টর আব্দুল্লাহ শিবলি, ঠিক আছে, উনি একজন ইকোনমিস্ট। আচ্ছা, তো উনি হচ্ছে প্ল্যান করছেন বাংলাদেশে আসবে এই গরমে, যদিও ডেসপাইট যে অ্যান্টিসিপেটেড হাই টেম্পারেচার, যদিও অনেক হাই টেম্পারেচার থাকবে তবুও ফ্যামিলি অব্লিগেশনের কারণে তার বাংলাদেশে আসতে হবে। হি ইজ প্ল্যানিং যে আসতে হবে। দ্য কপারনিকাস রিপোর্ট highlights record-breaking heat in February 2024, signaling the urgency of addressing global warming. তাহলে কপারনিকাস রিপোর্ট আছে, এই রিপোর্টটা হচ্ছে হাইলাইট করছে রেকর্ড ব্রেকিং হিট। এই 2024-এর ফেব্রুয়ারিতে রেকর্ড ব্রেকিং হিট হবে, হাইলাইট হয়েছে, এবং সিগন্যালিং দি আর্জেন্সি অফ অ্যাড্রেসিং গ্লোবাল ওয়ার্মিং। তাহলে বৈশ্বিক যে উষ্ণতা, গ্লোবাল ওয়ার্মিং, সেটার চিহ্নিত করার এখন একটা আর্জেন্সি, এটা জরুরি হয়ে পড়েছে, এটাই বোঝাচ্ছে এই রিপোর্টটা। দ্য কপারনিকাস রিপোর্ট, ডিসপাইট এফোর্টস টু রিডিউস কার্বন এমিশনস অ্যান্ড প্রমোট রিনিউয়েবল এনার্জি, দ্য ওয়ার্ল্ড is on track to surpass the 1.5 degrees Celsius warming limit set by the Paris Agreement. এই যে প্যারিস এগ্রিমেন্ট আমরা জানি যে এখানে একটা লিমিট ছিল যে 1.5 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আনতে হবে, এরকম কিন্তু একটা লিমিট করে দেওয়া হয়েছিল প্যারিস এগ্রিমেন্টে। তো বলছে যে ডেসপাইট এফোর্টস টু রিডিউস কার্বন এমিশন, যদিও কার্বন নির্গমনের পরিমাণ কমানোর যে এফোর্টগুলো ছিল এবং রিনিউয়েবল এনার্জি প্রমোট করার যেই এফোর্টগুলো হয়েছে, তারপরও দ্য ওয়ার্ল্ড ইজ অন ট্র্যাক টু সারপাস, বুঝছে যে বিশ্ব কিন্তু এই সারপাস করে ফেলছে। 1.5 ডিগ্রি সেলসিয়াস লিমিট ছিল, সেটা সারপাস করে ফেলছে। সাজেশনস ফর অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ ইনক্লুড প্রায়োরিটাইজিং sustainable growth, enforcing global protocols like the methane protocol, and enhancing regional cooperation for data collection and early warning systems. তাহলে সাজেশন ক্লাইমেট চেঞ্জ এর ক্ষেত্রে সাজেশন ছিল হচ্ছে প্রায়োরিটাইজ করা সাস্টেনেবল গ্রোথকে প্রায়োরিটাইজ করতে হবে, অর্থাৎ টেকসই উন্নয়ন, সাস্টেনেবল গ্রোথকে অগ্রাধিকার দিতে হবে। এনফোর্সিং গ্লোবাল প্রোটোকলস, যেমন গ্লোবাল কিছু প্রোটোকল আছে যেমন মিথেন প্রোটোকল, এটা এনফোর্স করতে হবে। এবং এনহ্যান্সিং রিজিওনাল কোঅপারেশন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে ফর ডাটা কালেকশন এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম, মানে ওয়ার্নিং সিস্টেম তৈরি করার জন্য এবং ডাটা কালেকশনের জন্য আঞ্চলিক যেই সহযোগিতা সেটা বাড়াতে হবে। Disaster risk management (DRM) is emphasized particularly in Bangladesh with the need for proactive measures and advanced tools for monitoring and response. তো বলছে যে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট যেটা, অর্থাৎ আমরা জানি দুর্যোগ ব্যবস্থাপনা,
ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এটা এমফাসাইজ করা হয়েছে এবং পার্টিকুলারলি বাংলাদেশে দ্য নিড ফর প্রোঅ্যাক্টিভ মেজার মানে নিজে থেকে মেজার নেওয়া, নিজে থেকে স্টেপ নেওয়া এবং অ্যাডভান্স টুলস ফর মনিটরিং অ্যান্ড রেসপন্স। আচ্ছা, দ্য ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি ওয়ার্নস অফ গ্রোয়িং ক্লাইমেট রিস্কস ইন ইউরোপ আর্জিং ইমিডিয়েট অ্যাকশন টু প্রোটেক্ট এনার্জি, ফুড সিকিউরিটি, ওয়াটার অ্যান্ড হেলথ। তাহলে এই ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি বলছে যে ইউরোপে গ্রোয়িং ক্লাইমেট রিস্ক, এটা ওয়ার্নিং দিয়েছে ইউরোপে ক্লাইমেট রিস্ক বাড়ছে এবং আর্জিং ইমিডিয়েট অ্যাকশন টু প্রোটেক্ট এনার্জি, ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, পানি এবং স্বাস্থ্য, এটাকে এই সেক্টরগুলোকে ঠিক করার জন্য ইমিডিয়েট অ্যাকশন, প্রোটেক্ট করার জন্য বলছে যে এখনই ইমিডিয়েট অ্যাকশন নিতে। লেসন্স ফর বাংলাদেশ ইনক্লুড ইনভেস্টিং ইন ডিআরএম, যেমন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট টুলস অ্যান্ড বেটার প্ল্যানিং স্ট্র্যাটেজিস টু ম্যানেজ ভেরিয়াস সেক্টরস ইফেক্টিভলি। তো বলছে যে বাংলাদেশের জন্য লেসন হচ্ছে ইনভেস্টিং ইন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, ডিআরএমে ইনভেস্ট করা, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট টুলসে ইনভেস্ট করা, আর বেটার প্ল্যানিং স্ট্র্যাটেজিস টু ম্যানেজ ভেরিয়াস সেক্টরস ইফেক্টিভলি, বিভিন্ন সেক্টর ম্যানেজ করার ক্ষেত্রে আরও বেটার প্ল্যানিং স্ট্র্যাটেজি নিতে হবে বাংলাদেশের। দি অথর প্ল্যান্স টু ইউজ GIS ডেটা টু চুজ দ্য বেস্ট টাইম ফর দেয়ার ট্রিপ টু বাংলাদেশ, রেমিনিসেন্ট অফ দি গোল্ডিলক্স ফেয়ারি টেল, সিকিং অ্যান আইডিয়াল ওয়েদার রেজিম। তো এখানে বলছে যে অথর বলছে যে GIS ডাটা ইউজ করবে কেন, দেখার জন্য যে কখন বাংলাদেশের আসার ক্ষেত্রে বেস্ট টাইম হবে আসার ক্ষেত্রে, এবং রেমিনিসেন্ট মানে কি স্মৃতি রোমন্থন করছে একটা ফেয়ারি টেল যেখানে আইডিয়াল ওয়েদার রেজিম আশা করছে। সো এই হচ্ছে সামারি, অনেক বড় আর্টিকেল, ঠিক আছে। যারা মানে উইকলি যেহেতু খবর, এই উইকলি সম্পাদকীয় সারা সপ্তাহ ধরে পিডিএফটা পড়বেন, আমি নিউজ পেপারে আলাদা পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইনডমিটেবল মার্চ, তাহলে এই দিনে এই যে 17ই মার্চ, এই দিনে আমাদের মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল এটা আমরা একটু দেখব। মুজিব-ইয়াহিয়া টক্স কন্টিনিউস। তাহলে মুজিব-ইয়াহিয়ার যেই আলাপ আলোচনা সেটা হচ্ছে কন্টিনিউ হচ্ছে। Mujib-Yahya talks resumed on March 17, Sheikh Mujib's 51st birthday, with Mujib reiterating demands for martial law withdrawal and power transfer to elected representatives. আচ্ছা, 17 তারিখে মুজিব-ইয়াহিয়ার যে আলাপ আলোচনা সেটা চলছিল, এই যে রেজিউম হয়েছে, এবং শেখ মুজিবের 51তম জন্মদিন ছিল এবং শেখ মুজিব রেইটারেট করেছে। রেইটারেট মানে কি, বারবার জোর দিয়ে বলা, ডিমান্ডস ফর মার্শাল ল উইথড্রল, তাহলে মার্শাল ল উইথড্রল করতে তুলে নিতে বলেছে এবং ইলেক্টেড নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার যে ডিমান্ড সেটা মুজিব বারবার বলছিল, জোর দিয়ে বলছিল। Yahya cited legal difficulties and tasked Justice Cornelius with considering the legal aspects, leading to a meeting between advisors from both sides. ইয়াহিয়া বলছে যে না, লিগাল ডিফিকাল্টি আছে, আইনত কিছু জটিলতা আছে, এবং জাস্টিস কর্নেলিসকে টাস্ক দিয়েছে যে লিগাল অ্যাসপেক্টগুলো কনসিডার করো এবং লিডিং টু এ মিটিং বিটুইন অ্যাডভাইজার্স বোথ সাইড, বলছে যে একটা মিটিং ব্যবস্থা করো দুই পক্ষেরই উপদেষ্টা অ্যাডভাইজারদের মধ্যে। লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা অবজার্ভড দ্যাট ডিসকাশনস অ্যাজিউমড ইয়াহিয়া would make a proclamation. Mujib proposed separate constitutions for East and West Pakistan. তো এখন লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা অবজার্ভ করলেন যে ইয়াহিয়া মনে হয় একটা প্রোক্লেমেশন দিবে, একটা ঘোষণা দিবে, আর এদিকে মুজিব প্রপোজ করলেন যে সেপারেট কনস্টিটিউশন ফর ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান, তাহলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জন্য আলাদা সংবিধান দাবি করেন মুজিব। The East would have autonomy based on 6 points, while the West would follow the 1962 constitution with additional central powers.
তো বলছে যে পূর্ব পাকিস্তানে অটোনমি থাকবে, স্বায়ত্তশাসন থাকবে 6 দফার আঙ্গিকে, 6 দফার বেসিসে, 6 দফা বেসিসে পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসন থাকবে। আর পশ্চিম পাকিস্তান হচ্ছে 1962 সালের সংবিধান ফলো করবে এবং আরও কেন্দ্রীয় পাওয়ার সহ। আচ্ছা, জাস্টিস কর্নেলিয়াস সাজেস্টেড এ প্রভিশনাল কনস্টিটিউশন এনাক্টেড বাই ন্যাশনাল অ্যাসেম্বলি রেজলিউশন উইথ প্লেনারি মিটিংস টু ড্রাফট গাইডলাইন্স। তাহলে জাস্টিস কর্নেলিয়াস বলল, সাজেস্ট করলো যে একটা প্রভিশনাল বা একটা টেম্পোরারি সংবিধান করা যেতে পারে ন্যাশনাল অ্যাসেম্বলি রেজলিউশনের মাধ্যমে এবং প্লেনারি মিটিংস টু ড্রাফট গাইডলাইন্স, একটা সবাই মিলে একটা মিটিংয়ে আমরা বসতে পারি গাইডলাইন ড্রাফট করার জন্য। ইয়াহিয়া ইনস্ট্রাক্টেড জেনারেল টিক্কা খান টু প্রিপেয়ার ফর অ্যাকশন অ্যাজ নেগোসিয়েশনস উইথ মুজিব স্টলড। ইয়াহিয়া এদিকে টিক্কা খানকে বলেছে যে তুমি অ্যাকশন নেওয়ার জন্য রেডি হও, যে কারণ হচ্ছে মুজিবের সাথে এই সমঝোতাগুলো হচ্ছিল না, দেরি হচ্ছিল। টিক্কা খান along with other military officials prepared a plan which became the blueprint for Operation Searchlight as directed by ইয়াহিয়া খান। টিক্কা খান অন্যান্য মিলিটারি অফিসিয়ালদের সাথে একটা প্ল্যান করেছে এবং এটাই হয়েছে ব্লুপ্রিন্ট ফর এই যে অপারেশন সার্চলাইটের প্ল্যান বানাইছে এবং এটা ইয়াহিয়া খানের দ্বারাই ডিরেক্টেড। তাহলে এই দিনে এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময়। প্রজেক্ট সিন্ডিকেটের একটা কলাম এসেছে, আমরা সেটা দেখব 18ই মার্চ। এই যে তারিখ দেখতে পাচ্ছেন এখানে 18ই মার্চ 2024। এবার কোন দিনের খবর সেটাও কিন্তু দেওয়া থাকছে। ইন্ডিয়ান ডেমোক্রেসিস মোমেন্ট অফ ট্রুথ। তো আমরা কেন পড়বো, আমাদের রিটেন সিলেবাসে পলিটিক্স ইন সাউথ এশিয়া সরাসরি আছে এবং আমাদের পলিটিক্স ইন সাউথ এশিয়া, বর্ডার ইস্যুস, যত ডিসপিউট, মোটামুটি সাউথ এশিয়াতে যা যা হবে আমাদের জানতে হবে। তো আর সবচেয়ে বড় কথা, ইন্ডিয়া যেহেতু আমাদের নেইবারিং কান্ট্রি, ইন্ডিয়ার ভিতরে কি হচ্ছে সেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন আমরা দেখব কি আছে এখানে। রাইটার হচ্ছে শশী থারুর, ফর্মার UN আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যান্ড ফর্মার স্টেট মিনিস্টার, is an MP for the Indian National Congress and he is the author most recently of Ambedkar A Life. শশী থারুর খুবই ফেমাস একজন ডিপ্লোম্যাট, এই শশী থারুর, ঠিক আছে, অনেকেই চিনে থাকবেন এবং উনি এই কলামটা লিখেছেন। এখন আমরা দেখি। The upcoming general election in India involving around 968 million voters is marred by concern about the future of Indian democracy. যে সামনে যে ইলেকশনটা হবে ইন্ডিয়াতে এবং এটা ইনভলভ করবে কত 968 মিলিয়ন ভোটার। তো বলছে যে এটা মার্ড বাই, মার মানে কি, মানে ক্ষতিগ্রস্ত, বাই দি কনসার্নস অ্যাবাউট দি ফিউচার অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। সামনে যে ইলেকশনটা হবে এই ইলেকশনটা অনেক উদ্বেগ নিয়ে জর্জরিত। এই ফিউচার ইন্ডিয়ার গণতন্ত্র, সামনে ইন্ডিয়ার গণতন্ত্র এর ফিউচার নিয়ে যত উদ্বেগ আছে এই উদ্বেগের সাথে জর্জরিত হচ্ছে এই ভোট। সামনে যে ইলেকশনটা হবে সেটা হচ্ছে জর্জরিত। After a decade of BJP rule under Prime Minister Narendra Modi, the country's democratic culture and institutions have significantly deteriorated. তো বলছে যে a decade of মানে কি, এক যুগের উপরে বেশি, 12 বছরেরও বেশি বিজেপি রুল ছিল এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির আন্ডারে এই দেশটা, এই ডেমোক্রেটিক কালচার মানে গণতান্ত্রিক যে সংস্কৃতি এবং ইনস্টিটিউশনস, বিভিন্ন সংস্থা, সেগুলো সব কি সিগনিফিক্যান্টলি ডিটোরিয়েটেড, মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিটোরিয়েটেড মানে হচ্ছে খারাপের দিকে গিয়েছে। দ্য বিজেপি's tenure has witnessed threats to dissent, erosion of civil liberties and curtailment of press freedoms. Authorities have targeted journalists, activists and opposition leaders while minority rights have been weakened, exacerbating social tensions. এই বিজেপির টেনিওর মানে বিজেপির যে সময়টা ছিল এই সময়টা উইটনেস করেছে কি থ্রেটস টু ডিসেন্ট, যত বিরোধী দল বা দ্বিমতকারী যারা, তাদের যে থ্রেটটা ছিল এবং ইরোশন অফ সিভিল লিবার্টিস,
সিভিল লিবার্টিসের সব হয়েছে, ভাঙন হয়েছে, ঠিক আছে, ক্ষয় হয়েছে। দি কার্টেলমেন্ট অফ প্রেস ফ্রিডম, এই সংবাদ যেই ফ্রিডম, প্রেসের যেই স্বাধীনতা, সেটা কিন্তু কার্টেলমেন্ট মানে কমে গিয়েছে, খর্ব হয়েছে। অথরিটিস হ্যাভ টার্গেটেড জার্নালিস্ট, তাহলে যারা কর্তৃপক্ষ টার্গেট করেছে জার্নালিস্টদেরকে, এই যে অ্যাক্টিভিস্টদেরকে, এবং অপোজিশন লিডার যারা বিরোধী দল আছে তাদেরকে। ওয়াইল মাইনরিটি রাইটস হ্যাভ বিন উইকেন্ড এক্সাসারবেটিং সোশ্যাল টেনশন, বলছে যে যারা মাইনরিটি রাইট, যারা সংখ্যালঘু, তাদের অধিকার আরও দুর্বল হয়েছে আগের থেকে, এবং সোশ্যাল টেনশন আরও খারাপের দিকে গিয়েছে। দ্য বিজেপি শিফটস away from secularism towards Hindutva ideology has further marginalized minorities. তো বলছে বিজেপি সেকুলারিজম থেকে, সেকুলারিজম মানে কি, ধর্মনিরপেক্ষতা থেকে হিন্দুত্ববাদীতে চলে গিয়েছে, এবং এটা আরও মাইনরিটিসদেরকে মার্জিনালাইজ করেছে। মার্জিনালাইজ মানে একদিকে কোণঠাসা করে ফেলা, হ্যাঁ, মার্জিনালাইজ মানে হচ্ছে দমন করা। Democratic institutions like the CBI, RBI and Election Commission have faced challenges, raising doubts about the integrity of the electoral process. তাহলে ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক কিছু সংস্থা ছিল, যেমন সিবিআই, আরবিআই এবং ইলেকশন কমিশন, এরা চ্যালেঞ্জ ফেস করেছে এবং রেইজিং ডাউটস বলছে যে আরও সংশয় আরও বাড়িয়ে দিয়েছে অ্যাবাউট দি কি ইন্টেগ্রিটি অফ ইলেকটোরাল প্রসেস, নির্বাচনের যে প্রসেসটা, ইলেকটোরাল যেই একটা যে প্রসেস আছে, ঠিক আছে, সেইটার যে ইন্টেগ্রিটি, এটার যে সততা, সেটারই সততা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ইন্ডিয়াস গ্লোবাল ডেমোক্রেসি র্যাঙ্কিংস হ্যাভ ডিক্লাইন্ড উইথ কনসার্নস রেইজড বাই অর্গানাইজেশনস লাইক ভিডেম। তাহলে ইন্ডিয়ান যে গ্লোবাল ডেমোক্রেসি, ইন্ডিয়ার যে একটা বৈশ্বিক যেই গণতান্ত্রিক র্যাঙ্কিং আছে, সেটা অনেক কমে গিয়েছে, এবং কনসার্ন উঠিয়েছে কে, বিভিন্ন সংস্থা, যেমন ভিডেম, এই সংস্থা তাদের উদ্বেগ প্রকাশ করেছে। দ্য বিজেপিস ট্যাকটিক্স টু ডিলেজিটিমাইজ অপোজিশন অ্যান্ড স্টাইফল ডিসেন্ট have led to growing support for authoritarian measures among the public. তো বলছে বিজেপি যে ট্যাকটিক নিয়েছে, ডিলেজিটিমাইজ অপোজিশনকে, বিরোধী দলকে ডিলেজিটিমাইজ মানে অবৈধকরণ, এবং স্টাইফল ডিসেন্ট মানে দ্বিমতকে স্টাইফেল করা, মানে স্টাইফেল মানে হচ্ছে গলা বন্ধ করে দেওয়া আর কি, দম বন্ধ করে করে ফেলা, মেরে ফেলা। তাহলে দ্বিমতকারী যারা, তাদেরকে দমন করা, হ্যাভ লেড টু গ্রোয়িং সাপোর্ট ফর অথরিটারিয়ান মেজার্স, আস্তে আস্তে স্বৈরাচারী মেজারের দিকে, স্বৈরাচারী বিভিন্ন ধাপের দিকে হচ্ছে গ্রোয়িং সাপোর্ট বাড়ছে, ঠিক আছে, অ্যামং দ্য পাবলিক, বলছে পাবলিকের মধ্যে সাপোর্টও বাড়ছে, অথরিটারিয়ান যেই মেজার যেগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে সাপোর্টও পাচ্ছে। Despite these challenges, India's democratic spirit endures, with citizens actively engaging in political debates. বলছে এত চ্যালেঞ্জের পরও ইন্ডিয়ার যে গণতান্ত্রিক যে একটা চেতনা, সেটা কিন্তু এখনও বেঁচে আছে, এবং সিটিজেন যারা, নাগরিকরা পলিটিক্যাল ডিবেটে অংশগ্রহণ করছে, অ্যাক্টিভলি অংশগ্রহণ করছে। দ্য আপকামিং ইলেকশন প্রেজেন্টস অ্যান অপরচুনিটি ফর ইন্ডিয়ান্স টু রিক্লেইম their democratic legacy and steer the country back on the path of pluralism and freedom. তো বলছে সামনের যে ইলেকশন, এটাই হচ্ছে যেন সুযোগ, এটাই সুযোগ হচ্ছে ইন্ডিয়ানদের জন্য টু রিক্লেম, নতুন করে তাদের ডেমোক্রেটিক লিগেসি, তাদের যেই গণতান্ত্রিক যে ধারাটা, ঐতিহ্যটা, সেটা যেন তারা আবার নতুন করে রিক্লেম করতে পারে, নতুন করে তারা যেন এটা ছিনিয়ে নিতে পারে, এবং পুরো দেশকে আবার প্লুরালিজম এবং স্বাধীনতা এর পথে হচ্ছে। প্লুরালিজম মানে কি, বহু সংস্কৃতি ভিত্তিক একটা জাতি, তাহলে প্লুরালিজম এবং স্বাধীনতার দিকে দেশকে যেন আবার নিয়ে যেতে পারে, এটাই হচ্ছে ইন্ডিয়ানদের সুযোগ নেক্সট ইলেকশনে।
তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। পুরো আর্টিকেলটা অবশ্যই পড়ে নেবেন আমাদের নিউজ পেপার পিডিএফে। আচ্ছা, ইনডমিটেবল মার্চ, দ্য মিলিটারি সলিউশন ইঙ্কড। তাহলে এই 18ই মার্চে তাহলে কি হলো আমাদের মুক্তিযুদ্ধের সময়? মেজর জেনারেল খাদিম হুসেন রাজা অ্যান্ড মেজর জেনারেল রাও ফরমান আলী planned Operation Searchlight on March 18, 1971 in East Pakistan. তাহলে এখানে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট প্ল্যান করেছে এই 18 তারিখে ইস্ট পাকিস্তানে, ঠিক আছে। খাদিম kept his Bengali ADC away from the office to avoid suspicion about the unusual meeting. তাহলে খাদিম কি বলছে, বাঙালি এডিসিকে সরিয়ে ফেলেছে অফিস থেকে যেন কোনো সন্দেহ জেগে না উঠে এই আনইউজুয়াল একটা মিটিংয়ের কারণে। ফরমান ওয়াজ টু সুপারভাইজ ঢাকা গ্যারিসন অপারেশনস while খাদিম ওয়াজ রেসপন্সিবল ফর দি রেস্ট অফ দি প্রভিন্স। তাহলে ফরমান কি ছিল, ঢাকা গ্যারিসন অপারেশনকে সুপারভাইজ করবে মানে রাও ফরমান আলী, আর এদিকে খাদিম রেসপন্সিবল ছিল হচ্ছে পুরো রেস্ট অফ দি প্রভিন্স, অন্যান্য সব জায়গার ক্ষেত্রে হচ্ছে খাদিম রেসপন্সিবল ছিল। দ্য প্ল্যান ওয়াজ প্রেজেন্টেড টু টপ জেনারেলস দ্যাট ইভিনিং অ্যান্ড পাসড উইদাউট ডিসকাশন এক্সেপ্ট রিগার্ডিং ডিসেপশন ইনভলভিং দ্য প্রেসিডেন্ট। তো বলছে এই প্ল্যানটা টপ জেনারেল সবাই কি করেছে, টপ জেনারেলকে দেখানো হলো এবং এটা পাস হয়েছে উইদাউট এনি ডিসকাশন, কোনো ডিসকাশন ছাড়াই এটা পাস হয়েছে। এক্সেপ্ট রিগার্ডিং ডিসেপশন ইনভলভিং দ্য প্রেসিডেন্ট, বলছে যে শুধুমাত্র এই যে প্রেসিডেন্টকে নিয়ে একটা ধোঁকা দেওয়া সেটা নিয়ে একটা শুধু একটা খটকা উঠে। দ্য প্রেসিডেন্ট ইয়াহিয়াস প্ল্যান টু ফ্লি ফ্রম দি ঢাকা এহেড অফ মিলিটারি অ্যাকশন ওভাররুল দ্য ডিসেপশন প্ল্যান। তাহলে প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্ল্যান ছিল যে ঢাকা থেকে সে পালাবে আর কি, মিলিটারি অ্যাকশনের ঠিক আগে আগে ঢাকা থেকে সে পালিয়ে যাবে। তো এটাই হচ্ছে ওভাররুল করলো দ্য ডিসেপশন প্ল্যান, এই ডিসেপশন প্ল্যানটাকে ওভাররুল করলো, অর্থাৎ এটাই ঠিক হলো যে প্রেসিডেন্ট ইয়াহিয়া মিলিটারি অ্যাকশনের ঠিক আগে আগে পালিয়ে যাবে ঢাকা থেকে। বঙ্গবন্ধু রিজেক্টেড দি কমিশন অফ ইনকোয়ারি সেট আপ বাই মার্শাল ল অথরিটি কোয়েশ্চেনিং ইটস impartiality and ability to address atrocity in East Pakistan. তাহলে মার্শাল ল অথরিটির দ্বারা একটা কমিশন, ইনকোয়ারি সেট কমিশন হয়েছে এবং এটা হচ্ছে বঙ্গবন্ধু রিজেক্ট করেছেন। কোয়েশ্চেনিং দ্য ইম্পার্শিয়ালিটি মানে এটাতে মানে নিরপেক্ষতা হচ্ছে কোয়েশ্চেন করেছে, যেটা নিরপেক্ষতা ছিল না, এবং ইস্ট পাকিস্তানে যে অ্যাট্রোসিটি হয়েছে সেটা তোমরা চিহ্নিত করতে পারোনি, এই জন্য বঙ্গবন্ধু রিজেক্ট করেছে এই ইনকোয়ারি কমিশনকে। তো ঠিক আছে, আমরা দেখে নিলাম এই দিনে হচ্ছে কি হচ্ছিল মুক্তিযুদ্ধের সময়। CAA and its effects on Indian secularism and regional stability. তাহলে এটা কবেকার খবর? এটা হচ্ছে 19 মার্চ। 19 মার্চে এই এসেছে এই আর্টিকেলটা, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ইন্ডিয়াতে যে চলছে CAA এবং এন ইফেক্টস অ্যান্ড ইন্ডিয়ান সেকুলারিজম অ্যান্ড রিজিওনাল স্টেবিলিটি। তাহলে CAA এর প্রভাব কোথায়? ইন্ডিয়ান সেকুলারিজম, ইন্ডিয়ার ভারতের ধর্ম নিরপেক্ষতা এবং আঞ্চলিক যেই স্থিতিশীলতা, স্টেবিলিটির উপরে কি কি প্রভাব, এটা আমরা এখন দেখব। Indian Parliament passed Citizenship Amendment Act in 2019, amending Citizenship Act of 1955. তাহলে 2019-এ ইন্ডিয়ান পার্লামেন্ট পাশ করেছে হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ঠিক সংশোধন করে হচ্ছে 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্টকে। CAA grants Indian citizenship to religious minorities from neighboring Muslim majority countries due to persecution. এই CAA হচ্ছে সিটিজেনশিপ দিবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ দিবে কাদেরকে? টু রিলিজিয়াস মাইনরিটিস, সংখ্যালঘু, ধর্মভিত্তিক হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু যেগুলো
কোথা থেকে? নেইবারিং মুসলিম কান্ট্রি, মানে প্রতিবেশী যত মুসলিম কান্ট্রি আছে, মুসলিম মেজরিটি কান্ট্রি আছে, ডিউ টু পারসিকিউশন, অর্থাৎ যারা দমিত হয়ে আসছে, অত্যাচারিত হয়ে আসছে, নিপীড়িত হয়ে আসছে, অর্থাৎ আশেপাশের যত মুসলমান প্রধান দেশ আছে, তো ইন্ডিয়ার প্রতিবেশী মুসলমান যত প্রধান দেশ আছে সেখান থেকে যারা সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু ইন্ডিয়াতে যাবে, তখন তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে। এই সিএএ led to protests and sectarian violence in New Delhi, resulting in over 100 deaths, mostly Muslim. এই সিএএ led to protest, এই সিএএ হওয়ার কারণে, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ, শর্টে সিএএ, led to protest, অনেক আন্দোলন হয়েছে, এবং সেক্টারিয়ান ভায়োলেন্স, সেক্টারিয়ান মানে হচ্ছে ভাগে বিভিন্ন দলীয় ভায়োলেন্স হয়েছে নিউ দিল্লিতে, ঠিক আছে, এবং 100 জনের উপরে মারা গিয়েছে, মোস্টলি মুসলিম, যারা মুসলিমরাই বেশি মারা গিয়েছে। ইমপ্লিমেন্টেশন অফ সিএএ ডিলেড আনটিল মার্চ 2024 উইথ দ্য নোটিফিকেশন অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস। এখানে মার্চ 2024 হচ্ছে বাস্তবায়ন হবে সিএএ, এবং নোটিফিকেশন অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলসের মাধ্যমে। টাইমিং অফ সিএআর নোটিফিকেশন সিন অ্যাজ পলিটিক্যালি মোটিভেটেড ডিভার্সন ফ্রম গভর্নমেন্ট ফেইলার্স। এই গভর্নমেন্ট ফেইল করেছে, এবং এটা বলছে যে আরও মোটিভেটেড, কেন? রাজনৈতিকভাবে এটা মোটিভেটেড, উদ্দেশ্য প্রণোদিত বলে, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এটা, কারণ ঠিক সামনেই ইলেকশন, এটাই বলছে যে এই সামনে গভর্নমেন্ট ফেইলার, গভর্নমেন্টের যত ফেইলার আছে সেই ফেইলার থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। ক্রিটিক্স ভিউ সিএএ অ্যাজ সেক্টারিয়ান, ভায়োলেটিং ইন্ডিয়াস কনস্টিটিউশনাল ফিলসফি অ্যান্ড ইন্টারন্যাশনাল অব্লিগেশনস। তো যারা সমালোচক তারা সিএএকে বলছে এটা একটা সেক্টারিয়ান, এটা একটা সেক্টারিয়ান মানে কি, সব দলভিত্তিক, এবং ভায়োলেটিং ইন্ডিয়াস কনস্টিটিউশনাল ফিলসফি, ইন্ডিয়ার সাংবিধানিক যে দর্শন আছে সেটা এটা লঙ্ঘন করে, ঠিক আছে, এবং আন্তর্জাতিক যত অব্লিগেশন আছে সেগুলো এটা লঙ্ঘন করে। সিএএ ডিসক্রিমিনেটস বেসড অন রিলিজিয়ন, কন্ট্রাডিক্টিং ইন্ডিয়াস সেকুলারিজম অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। বলছে এই সিএএ হচ্ছে বৈষম্য করে ধর্মের উপরে ভিত্তি করে, এবং এটা ইন্ডিয়ার যেই ধর্মনিরপেক্ষতা আছে সেটাকে এটা লঙ্ঘন করে, বিপরীত, এটা ইন্ডিয়ার সেকুলারিজমের বিপক্ষে কাজ করছে, এবং ইন্ডিয়ার যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলো, মানে মৌলিক যেই অধিকার সেগুলো লঙ্ঘন করে। Concerns raised about the politicization and communalization of citizenship process, তো বলছে এই উদ্বেগ প্রকাশ হয়েছে এটার পলিটিসাইজেশন, এটা রাজনৈতিকীকরণ, এবং কমিউনালাইজেশন, সাম্প্রদায়িকীকরণ অফ সিটিজেনশিপ প্রসেস, এই নাগরিকত্ব যে প্রসেসটা সেটাকে আসলে এটা রাজনীতিকরণ হয়ে গেল এবং সাম্প্রদায়িকীকরণ হয়ে গেল। Anti-Muslim bias within BJP government evidenced by increased mistreatment of Muslims since 2014. তো বলছে 2014 থেকেই অ্যান্টি মুসলিম বায়াস হয়েছে এই বিজেপি গভর্নমেন্ট, এই বিজেপি গভর্নমেন্টের দ্বারা এভিডেন্স বাই ইনক্রিজড বা মিসট্রিটমেন্ট। বলছে যে বিজেপির যে অ্যান্টি মুসলিম যেই বায়াস আছে সেটা দেখা গিয়েছে বিভিন্ন বেড়ে যাওয়া মিসট্রিটমেন্ট অফ মুসলিমদেরকে মিসট্রিটমেন্ট করা হয়েছে, মানে অন্যায়ভাবে তাদের সাথে ব্যবহার করা হয়েছে, এটা বেড়ে গিয়েছে 2014 থেকে। Amnesty International criticizes CAA as legitimizing discrimination based on religion and excluding Rohingya. Amnesty International এই CAA-কে সমালোচনা করেছে যে এটা লেজিটিমাইজ করছে, বৈষম্যকে এটা লেজিটিমাইজ করছে বেসড অন রিলিজিয়ান
এবং এক্সক্লুডিং রোহিঙ্গা, বলছে রোহিঙ্গাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং এটা ধর্মের ভিত্তিতে এটা বৈষম্য করা হচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। CAA's implications for regional harmony and stability in South Asia could be significant and potentially exacerbating communal tensions. বলছে CAA কিন্তু কি করতে পারে, ইমপ্লিকেশন মানে কি, এর হচ্ছে অনেক মর্মার্থ আছে, যে রিজিওনাল হারমোনি মানে কি, একটা যে সৌহার্দ্য আছে সেটা বিঘ্নিত করবে এবং সাউথ এশিয়ার যেই স্থিতিশীলতা আছে স্টেবিলিটিটা নষ্ট করবে। পোটেনশিয়ালি এক্সাজারবেটিং কমিউনাল টেনশন, বরং কমিউনাল যত সাম্প্রদায়িক টেনশন আছে সেটা আরও খারাপের দিকে নিয়ে যাবে। আর্টিকেল কনক্লুডস that CAA is detrimental to Indian secularism and regional stability. পরিশেষে আর্টিকেলটাতে এটাই বলা হয়েছে যে CAA আলটিমেটলি খুবই ক্ষতিকারক হবে ইন্ডিয়ার ধর্মনিরপেক্ষতার জন্য এবং রিজিওনাল স্টেবিলিটি, আঞ্চলিক যে স্থিতিশীলতা সেটার উপরে অনেক বড় একটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে CAA। পুরো এটা নিউজ পেপার PDF-এ পেয়ে যাবেন, পড়ে নেবেন। ইনডমিটেবল মার্চ, তাহলে মার্চে আমাদের এই দিনে 19 তারিখে, মার্চের 19-এ মুক্তিযুদ্ধের সময় কি হচ্ছিল, ফায়ারিং অ্যাট জয়দেবপুর, কারফিউ ইম্পোজড ইন জয়দেবপুর টাউন আফটার ক্ল্যাশ বিটুইন লোকালস অ্যান্ড আর্মি রেজাল্টিং ইন 3 ডেথস। তাহলে কি কারফিউ দেওয়া হয়েছে জয়দেবপুরে এবং ক্ল্যাশ, লোকাল এবং আর্মিদের মধ্যে ক্ল্যাশ হয়েছে, সংঘর্ষ হয়েছে, 3 জন মারা গিয়েছে। ক্ল্যাশ ট্রিগার্ড বাই লোকালস ব্লকিং রোড টু প্রিভেন্ট মিলিটারি কমান্ডার্স রিটার্ন টু ঢাকা। তো বলছে যে লোকালরা ব্লক করেছে মিলিটারি কমান্ডার যেন ঢাকাতে ফিরতে না পারে। অ্যাঙ্গার ইন ঢাকা লেড টু স্পন্টেনিয়াস প্রসেশনস। তো বলছে ঢাকাতে যে ক্রোধ হয়েছে, ঢাকাতে বিক্ষোভের কারণে স্বতঃস্ফূর্তভাবে মানুষ মিছিল করছে। বঙ্গবন্ধু কন্ডেমস ফায়ারিং, ক্রিটিসাইজেস ইউজেস অফ ফোর্স টু সাপ্রেস পিপলস স্ট্রাগল। বঙ্গবন্ধু কি করলো, নিন্দা জানালো, ফায়ারিংয়ের নিন্দা জানিয়েছে এবং জোর করে যে দমন করা হচ্ছে মানুষের, জনগণের সংগ্রামকে, এটাও কিন্তু এই জোর প্রয়োগ করাকে উনি নিন্দা জানিয়েছেন বঙ্গবন্ধু। টক্স বিটুইন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অ্যান্ড শেখ মুজিবুর রহমান রিজিউম। তাহলে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে শেখ মুজিবুর রহমানের কথা চলছিল। মুজিব reiterates demands for withdrawal of martial law and power transfer to elected representatives. একই যথারীতি মুজিব তার ডিমান্ড হচ্ছে, বারবার জোর দিয়ে বললেন যে মার্শাল ল উইথড্র করতে হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে পাওয়ার তুলে দিতে হবে। অ্যাডভাইজার্স টু মিট টু ওয়ার্ক আউট এ ফর্মুলা। তাহলে অ্যাডভাইজাররা দেখা করছে একটা ফর্মুলা বের করার জন্য। আওয়ামী লীগ স্ট্যান্ডস অন কনস্টিটিউশন ক্লিয়ার একনলেজেস নিড ফর টাইম টু সলভ দ্য ইস্যু। আওয়ামী লীগের যে অবস্থানটা, যে কনস্টিটিউশন সংবিধানটা ক্লিয়ার করতে হবে এবং একনলেজেস নিড ফর টাইম টু সলভ দ্য ইস্যু, যে আরও দরকার, সময় দরকার। আওয়ামী লীগ বলছে এটা সলিউশন করার জন্য আরও সময় দরকার। স্কুলস, প্রাইভেট অফিসেস and institutions remain closed in East Pakistan on 18th day of non-cooperation movement. তাহলে 18তম দিনের অসহযোগ আন্দোলনের 18তম দিনে স্কুলস, প্রাইভেট অফিস এবং যত ইনস্টিটিউশন, সংস্থাগুলোর ইস্ট পাকিস্তানে বন্ধ ছিল। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী urges Yahya to hand over power to Sheikh Mujibur Rahman or declare independence. মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ইয়াহিয়াকে বলছে যে শেখ মুজিব রহমানকে ক্ষমতা দিয়ে দাও অথবা স্বাধীনতা ঘোষণা করো। Bancassurance, a win-win solution for Bangladesh.
Bangladesh GDP grew by 5.8% in 2023, driven by an active domestic consumer market. বলছে বাংলাদেশের জিডিপি 2023-এ 5.8% বেড়েছে এবং কিসের দ্বারা? এটা অ্যাক্টিভ ডোমেস্টিক কনজিউমার মার্কেটের কারণে। The digital economy is rapidly expanding alongside the middle and affluent class. তো বলছে যে ডিজিটাল ইকোনমিটা খুব বাড়ছে, এক্সপ্যান্ড হচ্ছে মিডল এবং অ্যাফ্লুয়েন্ট ক্লাসের সাথে সাথে। ঠিক আছে, অ্যাফ্লুয়েন্ট মানে যারা বিত্তবান, আর মিডল তো জানি মধ্যবিত্ত। তো মধ্যবিত্ত এবং বিত্তবান ক্লাসের সাথে সাথে ডিজিটাল ইকোনমিটা খুব র্যাপিডলি এক্সপ্যান্ড হচ্ছে। Bank insurance, selling insurance through banks is proposed to boost participation and improve financial well-being. তাহলে ব্যাংক ইন্স্যুরেন্সকে এটা হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স হচ্ছে সেলিং ইন্স্যুরেন্স থ্রু ব্যাংকস, ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্স সেল করাকে বলছি ব্যাংক ইন্স্যুরেন্স। এবং এটা প্রপোজ করা হয়েছে কারণ পার্টিসিপেশন মানে অংশগ্রহণ বুস্ট করার জন্য এবং ইমপ্রুভ ফিনান্সিয়াল ওয়েলবিং, হ্যাঁ অর্থনৈতিক ভালো থাকা আর কি, সেটা বুস্ট করার জন্য এই ব্যাংক ইন্স্যুরেন্সকে হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স প্রপোজ করা হয়েছে। ব্যাংক ইন্স্যুরেন্স ক্যান ইনক্রিজ ইন্স্যুরেন্স অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি while promoting savings and investing culture. তাহলে ব্যাংক ইন্স্যুরেন্স কী করতে পারে? ইন্স্যুরেন্স অ্যাক্সেসিবিলিটি বাড়াতে পারে এবং অ্যাফোর্ডেবিলিটি ক্রয় সাধ্যতা আর কি, ক্রয় সাধ্যতা, অ্যাফোর্ডেবিলিটি মানে ক্রয় ক্ষমতার মধ্যে থাকা, এটা ওয়াইল প্রমোটিং সেভিংস প্রমোট করার মাধ্যমে এবং ইনভেস্টিং কালচার বিনিয়োগের কালচারটা প্রমোট করার মাধ্যমে। Bangladesh's insurance sector lags behind with a penetration ratio of 0.46%, indicating a significant gap in insurance services. তো বলছে বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরটা খুবই ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে আছে, উইথ এ পেনেট্রেশন রেশিও অফ মাত্র 0.46%, ইন্ডিকেটিং এ সিগনিফিক্যান্ট গ্যাপ ইন ইন্স্যুরেন্স সার্ভিস। তো এই ইন্স্যুরেন্স সার্ভিসে অনেক সিগনিফিক্যান্ট গ্যাপ আছে। ব্যাংক ইন্স্যুরেন্স ক্যান ব্রিজ দিস গ্যাপ বাই লেভারেজিং দি এক্সিস্টিং ব্যাংক নেটওয়ার্ক কাভারিং 60% অফ পপুলেশন। তো বলছে ব্যাংক ইন্স্যুরেন্স এই গ্যাপটা এই গ্যাপে একটা ব্রিজ করতে পারে কিভাবে? বাই লেভারেজিং মানে কাজে লাগিয়ে, এক্সিস্টিং ব্যাংক নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে 60% পপুলেশনটা কাভার করবে। সরাসরি ব্যাংকের যে 60% পপুলেশন আছে সেটা আমরা এই ব্যাংকের নেটওয়ার্কের মাধ্যমে পেয়ে যাচ্ছি। সো এই ইন্স্যুরেন্সের যে গ্যাপটা এটা ব্রিজ হতে পারে। অফারিং ইন্স্যুরেন্স থ্রু ব্যাংকস রিডিউসেস ডিস্ট্রিবিউশন কস্ট অ্যান্ড ইমপ্রুভ কাস্টমার কনভিনিয়েন্স। এখন ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্স অফার করলে এটা কিন্তু ডিস্ট্রিবিউশন কস্ট কমিয়ে দেয় এবং কাস্টমার কনভিনিয়েন্সটা বাড়িয়ে দেয়, ইমপ্রুভ করে। A World Bank study shows a high percentage of households experiencing financial shocks, highlighting the need for insurance. তো এখন এই ওয়ার্ল্ড ব্যাংক স্টাডি দেখিয়েছে যে একটা হাই পার্সেন্টেজ অফ হাউসহোল্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল শকের মধ্যে দিয়ে যায় এবং এ কারণেই দ্য নিড ফর ইন্স্যুরেন্সের প্রয়োজনটা দেখা দেয়। ইন্স্যুরেন্স প্রোভাইডস ফাইন্যান্সিয়াল প্রোটেকশন, enables investment and enhances productivity and well-being. ইন্স্যুরেন্স কিন্তু প্রোভাইড করছে কি? ফাইন্যান্সিয়াল প্রোটেকশন প্রোভাইড করছে, অর্থনৈতিকভাবে সুরক্ষা এবং enables ইনভেস্টমেন্ট বিনিয়োগটা এটা বাড়িয়ে দেয় এবং enhances productivity and well-being বাড়িয়ে দেয়, প্রোডাক্টিভিটি এবং ওয়েলবিংটাও বাড়িয়ে দেয়। ব্যাংক ইন্স্যুরেন্স ক্যান ফস্টার এ সেভিংস অ্যান্ড ইনভেস্টিং কালচার অ্যামং দি মিডল ক্লাস অ্যান্ড ড্রাইভিং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে ব্যাংক ইন্স্যুরেন্স কী করতে পারে? সেভিং এবং ইনভেস্টিং কালচারটা মিডল ক্লাসের মধ্যেও এটা কী করতে পারে? উৎসাহিত করতে পারে এবং ড্রাইভিং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা সোশিও ইকোনমিক আর্থসামাজিক উন্নয়নে এটা ড্রাইভ করতে পারে। Challenges and opportunities for bank insurance include regulatory reforms,
প্রোডাক্ট ইনোভেশন অ্যান্ড কাস্টমার এডুকেশন। তাহলে কি আছে, চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিসের মধ্যে আছে ব্যাংক ইন্স্যুরেন্স কি করবে, ইনক্লুড কিছু রেগুলেটরি রিফর্ম আছে চ্যালেঞ্জ, প্রোডাক্ট ইনোভেশনটা একটা চ্যালেঞ্জ এবং অপরচুনিটি, এবং কাস্টমার এডুকেশনটা, কাস্টমারকে কীভাবে আমরা এডুকেট করবো এই বিষয়ে, সেটাও একটা চ্যালেঞ্জ। ব্যাংক ইন্স্যুরেন্স ক্যান কন্ট্রিবিউট টু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সোশ্যাল প্রোটেকশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। তাহলে ব্যাংক ইন্স্যুরেন্স কী করবে, কন্ট্রিবিউট করবে কোথায়, ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক অন্তর্ভুক্তি, সোশ্যাল প্রোটেকশন সামাজিক নিরাপত্তা, এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক ইন্স্যুরেন্স কিন্তু অবদান রাখতে পারে। এই ব্যাংক ইন্স্যুরেন্স কিন্তু একটা শর্ট নোটস, যে কোনো চাকরির পরীক্ষায় চলে আসতে পারে, বিশেষ করে যত ব্যাংকের পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু চলে আসবে শর্ট নোট আকারে। তো খুব ভালো একটা আর্টিকেল, এটা পড়ে নেবেন। ইনডমিটেবল মার্চ, আমরা এখন 20 মার্চে আছি। তাহলে 20 মার্চে কি হয়েছিল, ইয়াহিয়া ব্লেমস বাঙালিজ। তাহলে ইয়াহিয়া বাঙালিদেরকে দোষারোপ করছে। Fourth round of talks between Yahya and Mujib held attended by বঙ্গবন্ধু and his colleagues। তাহলে চতুর্থ রাউন্ড চলছে ইয়াহিয়া এবং মুজিবের সাথে যে কথা মানে আলোচনা, এবং বঙ্গবন্ধু এবং তার কলিগদের সাথে এই মিটিংটা হয়েছে। ডিবেট ensued regarding the military attack in Joydevpur. Bangabandhu emphasized the need for the army to stay in barracks during volatile times. তো এই মিলিটারি জয়দেবপুরে যে মিলিটারি অ্যাটাক হলো সেটা নিয়ে ডিবেট উঠেছে, এবং বঙ্গবন্ধু গুরুত্ব আরোপ করলেন যে আর্মি যেন ব্যারাকেই থাকে, এই ভোলাটাইল টাইমে আর্মি যেন ব্যারাকেই থাকে, এটা উনি এমফাসাইজ করলেন। সাম প্রগ্রেস রিপোর্টেড আফটার দ্য মিটিং বাট ডিটেলস অফ ডিসকাসড ফর্মুলাস রিমেইনড আনডিসক্লোজড। তো কিছুটা প্রগ্রেস এই মিটিংয়ের পরে দেখা গিয়েছে, কিন্তু ডিটেল কিন্তু আনডিসক্লোজ থেকে গিয়েছে। মুজিব শিডিউলড টু মিট উইথ প্রেসিডেন্ট এগেন অন মার্চ 22, 1971. 19 days into the non-cooperation movement, peaceful protests continued in East Pakistan. তাহলে পূর্ব পাকিস্তানে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল 19তম দিনে, অর্থাৎ অসহযোগ আন্দোলনের 19তম দিনে। বঙ্গবন্ধু urged disciplined and peaceful continuation of the movement until freedom was achieved. বঙ্গবন্ধু আর্জ করলেন, মানে আহ্বান জানালেন, ডিসিপ্লিনড এবং পিসফুল, শান্তিপূর্ণ এবং খুবই ডিসিপ্লিনড কন্টিনিউশন অফ মুভমেন্ট, আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য উনি আহ্বান জানালেন, শান্তিপূর্ণভাবে আহ্বান জানালেন যে ফ্রিডম মানে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত যেন শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকে। ভুট্টো ইন কারাচি এক্সপ্রেসড উইলিংনেস টু ডিসকাস পার্টিসিপেশন অফ হিজ পাকিস্তান পিপলস পার্টি ইন আর ইন্টারিম গভর্নমেন্ট। ভুট্টো কারাচিতে এক্সপ্রেস করলেন যে পার্টিসিপেশন অফ পাকিস্তানস পিপলস পার্টি ইন অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন একটি সরকারে অংশগ্রহণ করবে পাকিস্তানস পিপলস পার্টি, এটা ভুট্টো এক্সপ্রেস করলেন, ইচ্ছা প্রকাশ করলেন। ইনিশিয়ালি রিফিউজড President's invitation to Dhaka, but later changed position due to significant turn in discussions. তাহলে প্রথমে প্রেসিডেন্টের ইনভিটেশন টু ঢাকা রিফিউজ করলেও পরে চেঞ্জ পজিশন ডিউ টু সিগনিফিক্যান্ট টার্ন ইন ডিসকাশনস, আলোচনায় সিগনিফিক্যান্ট পরিবর্তন আসার কারণে পরবর্তীতে মত চেঞ্জ করলেন। ভুট্টো ইনসিস্টেড হিজ পার্টি should not be left out of any governing coalition, interim or permanent. তাহলে ভুট্টো বলছে যে তার পার্টি যেন লেফট আউট না হয়, মানে যে কোনো গভর্নিং কোয়ালিশন অথবা অন্তর্বর্তীকালীন অথবা স্থায়ী কোনো শাসন ব্যবস্থার ক্ষেত্রে ভুট্টোর পার্টি যেন কোনোভাবেই লেফট আউট না হয়ে যায়। রিসিভড মেসেজ ফ্রম ইয়াহিয়া ইন্ডিকেটিং মুজিবস রেডিনেস ফর ডিসকাশনস অন দি ইভিনিং অফ মার্চ 19। তাহলে
ইয়াহিয়া মুজিবের রেডিনেস নিয়ে একটা ইনফরমেশন পেলেন 19 মার্চের 19 তারিখে, যে মুজিব রেডি আছে কিনা এইটা ইয়াহিয়া এই মেসেজটা পেলেন। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কনস্ট্রাকশন টু বি কমপ্লিটেড আর্লি নেক্সট ইয়ার। তাহলে আমরা জানি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এটা একটা মেগা প্রকল্প এবং এটা আমাদের জন্য জরুরি। এটা হচ্ছে 21শে মার্চের খবর, 21শে মার্চে এসেছে। তাহলে আর্টিকেলটা আমরা একটু পড়ব। রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস মিনিস্টার ওবায়দুল কাদের announced that the entire Dhaka elevated expressway will open to traffic early next year. তাহলে এই যে ওবায়দুল কাদের রোড ট্রান্সপোর্ট এবং ব্রিজ মন্ত্রী, উনি হচ্ছেন অ্যানাউন্স করেছেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেক্সট ইয়ারে অবশ্যই উদ্বোধন হয়ে যাবে। The expressway's exit ramp at the FDC gate near Kauran Bazar was inaugurated recently and with plans for full operation by early next year. তাহলে এক্সপ্রেসওয়ে এক্সিট র্যাম্প এফডিসি গেটে যেটা কাউরান বাজারের সাথে, সেটা ইনঅগ্রেটেড অর্থাৎ উদ্বোধন হয়েছে রিসেন্টলি এবং প্ল্যানস উইথ ফুল অপারেশন হবে নেক্সট ইয়ার। এটার ফুল অপারেশন চলে যাবে সামনে বছর। দ্য 11.5 kilometer section from the airport area to Farmgate was opened last year, providing some relief from traffic congestion. তাহলে এই 11.5 কিলোমিটার সেকশন অফ দি এয়ারপোর্ট এরিয়া ফ্রম দি এয়ারপোর্ট এরিয়া টু ফার্মগেট এটা গত বছর ওপেন হয়েছে এবং এটা প্রোভাইডিং সাম রিলিফ ফ্রম ট্রাফিক কনজেশন, এই ট্রাফিকের যে জ্যাম সেখানে থেকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। However, experts note that the full benefit of the public-private partnership project will only be realized when the entire 19.73 kilometer expressway from airport to Kutubkhali is opened. বলছে তারপরও however expert বলছে ফুল বেনিফিট পাবো আমরা এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট থেকে যখন 19.73 কিলোমিটার এক্সপ্রেসওয়ে এই যে এয়ারপোর্ট থেকে কুতুবখালি পর্যন্ত পুরোটা যখন ওপেন হবে তখন আমরা এটার ফুল বেনিফিট পাবো। The project has seen 72.51% progress with construction initiated in 2011 and expected to end by mid-2024. এই প্রজেক্টের হচ্ছে 72.51 প্রগ্রেস হয়েছে, 72.51% প্রগ্রেস হয়েছে এবং কনস্ট্রাকশনটা ইনিশিয়েটেড হয়েছে সেই 2011-তে এবং এক্সপেক্টেড টু বি এন্ড টু মিড 2024-এর মাঝ বরাবর এটা শেষ হওয়ার কথা। ফান্ডিং কমপ্লেক্সিটিস ওয়ার রিজেক্টেড বাই কাদের হু এমফাসাইজড অনগোয়িং প্রগ্রেস ডেসপাইট মিডিয়া রিপোর্টস। বলছে যে ফান্ডিংয়ের অর্থায়নের কিছু জটিলতা ছিল, তো সেটা রিজেক্টেড বাই কাদের রিজেক্ট করছে যে না এমন কোনো জটিলতা ছিল না এবং এমফাসাইজড অনগোয়িং প্রগ্রেস ডিসপাইট মিডিয়া রিপোর্টস, মিডিয়া রিপোর্ট থাকলেও সে জোর দিচ্ছে যে না অনগোয়িং প্রগ্রেস চলছে, এটা চলমান আছে। কাদের অলসো অ্যানাউন্সড প্ল্যানস ফর বাস র্যাপিড ট্রানজিট BRT সার্ভিসেস বিটুইন ঢাকাস এয়ারপোর্ট অ্যান্ড গাজীপুর টু স্টার্ট অপারেশন বাই ডিসেম্বর। তাহলে কাদের অবশ্যই প্ল্যান অ্যানাউন্স করেছে বাস র্যাপিড ট্রানজিট নিয়ে, যেটা ঢাকা এয়ারপোর্ট থেকে গাজীপুরে যাবে এবং অপারেশন করবে ডিসেম্বর থেকে। Delays in the BRT project were attributed to issues including land acquisition, utility services relocation, design changes, contractor issues and the pandemic. এই BRT প্রজেক্ট নিয়ে দেরি হয়েছে কারণ এই যে ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে সমস্যা ছিল, ইউটিলিটি সার্ভিস রিলোকেশন হয়েছে, ডিজাইনের চেঞ্জ হয়েছে, কন্ট্রাক্টর ইস্যুস এবং প্যান্ডেমিকের কারণেও হয়েছে, BRT দেরি হয়েছে। The total project cost for the BRT project is estimated to be 4,268.3 crore with a deadline set for December 2024. তাহলে BRT প্রজেক্ট আবার ডিসেম্বর
2024 ডেট আছে, ডেডলাইন, এবং এটার এস্টিমেটেড কস্ট হচ্ছে 4268.3 কোটি টাকা। এটা পড়ে নেবেন। ইনডমিটেবল মার্চ, ভুট্টো ফেসেস ম্যাস প্রোটেস্ট ইন ঢাকা। এটা হচ্ছে 21শে মার্চের খবর এটা। তাহলে 21শে মার্চে আমাদের কি হচ্ছিল তখন? Yahya informed Mujib and Tajuddin in an unscheduled meeting that the Bhutto has been informed of an agreement reached between representatives of Awami League and the government on central cabinet formation. তাহলে ইয়াহিয়া মুজিব এবং তাজউদ্দিনকে ইনফর্ম করেছে যে একটা আনশিডিউল মিটিং, ভুট্টো had been informed in an agreement reached between the representatives Awami League and the government on central cabinet formation. তাহলে এখানে বলছে যে আওয়ামী লীগ এবং সেন্ট্রাল ক্যাবিনেট ফরমেশনের গভর্নমেন্টের মধ্যে হচ্ছে একটা এগ্রিমেন্ট রিচ করেছে। Mujib stated that if Bhutto were involved in discussions, Awami League no longer wanted a national level cabinet. মুজিব বলছে ভুট্টো যদি ইনভলভ থাকে ডিসকাশনে তাহলে আওয়ামী লীগ ন্যাশনাল লেভেল আর ক্যাবিনেট চায় না। However, Mujib indicated that Bhutto's participation in appointing a council of presidential advisors would be acceptable. কিন্তু মুজিব ইন্ডিকেট করলেন যে ভুট্টো যদি পার্টিসিপেট করে কাউন্সিল অফ প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার্স তাহলে ঠিক আছে। Awami League leaders expressed skepticism about Bhutto's involvement in the government and his relationship with the martial law authorities. এখানে আওয়ামী লীগ লিডার যারা, নেতা যারা, তারা স্কেপটিসিজম দেখালেন, মানে সন্দেহ প্রকাশ করলেন যে ভুট্টো কেন গভর্নমেন্টে ইনভলভ আছে, এটা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন, এবং ভুট্টোর রিলেশনশিপ উইথ মার্শাল ল অথরিটিস এটা নিয়েও সংশয় প্রকাশ করলেন। ভুট্টো অ্যান্ড হিজ অ্যাডভাইজার্স অ্যারাইভড ইন ঢাকা অ্যামিডস প্রোটেস্ট উইথ প্ল্যাকার্ডস লেবেলিং হিম অ্যাজ এ কিলার অফ পিপল। ভুট্টো এবং তার অ্যাডভাইজাররা যখন ঢাকাতে আসলো আন্দোলনের মাঝে, তখন বিভিন্ন প্ল্যাকার্ড দেখাচ্ছিল যে কিলার অফ পিপল, যে মানুষের, জনসাধারণের হত্যাকারী। Bhutto met with Yahya expressing opposition to Awami League's position on aid, trade, seeking time to discuss other issues with his advisors. তাহলে ভুট্টো ইয়াহিয়ার সাথে দেখা করলো এবং এক্সপ্রেসিং অপোজিশনস টু আওয়ামী লীগস পজিশন, যে আর ভুট্টো আওয়ামী লীগের পজিশনের উপরে হচ্ছে একটা অপোজিশন, বিরোধিতা দেখালো, যে কিসের উপরে? এই এইড, ট্রেড এবং সিকিং টাইম টু ডিসকাস আদার ইস্যুস উইথ হিজ অ্যাডভাইজার্স। Yahya instructed Bhutto to be present at the next meeting of if he wanted to meet with Mujib. ইয়াহিয়া ভুট্টোকে বলল যে নেক্সট মিটিংয়ে প্রেজেন্ট থাকতে যদি মুজিবের সাথে দেখা করতে চাও। ল এক্সপার্ট A.K. Brohi met with Mujib, presenting his opinion that there was no legal barrier to the withdrawal of martial law and the formation of an interim government. এই যে একজন ল এক্সপার্ট A.K. Brohi মুজিবের সাথে দেখা করলেন এবং বললেন যে কোনো লিগ্যাল ব্যারিয়ার নেই, মার্শাল ল উইথড্র করার ক্ষেত্রে কোনো লিগ্যাল ব্যারিয়ার নেই, এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করার ক্ষেত্রেও কোনো ব্যারিয়ার নেই। Brohi suggested that forming an interim government with elected representatives would ensure popular support. Brohi আরও বললেন যে একটা যদি অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট গঠন করা হয় এবং সেটা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা, তাহলে পপুলার সাপোর্টটা এনশোর করা যাবে, তাহলে জনগণের সাপোর্ট থাকবে। বঙ্গবন্ধু আর্জ পিসফুল কন্টিনিউশন অফ দি কোঅপারেশন মুভমেন্ট আনটিল দ্য রাইটস অফ দি পিপল অফ বাংলাদেশ ওয়ার এস্টাবলিশ। বঙ্গবন্ধু বললেন যে এই যে অসহযোগ আন্দোলন যে চলছে এটা যেন পিসফুল, শান্তিপূর্ণভাবে চলতে থাকে, যতক্ষণ না বাংলাদেশের অধিকার, বাংলাদেশের মানুষ, জনগণের অধিকার যতদিন না প্রতিষ্ঠা পাচ্ছে। স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ আর্জড পিপল টু অবজার্ভ পাকিস্তান ডে অ্যাজ প্রতিরোধ দিবস অর
রেজিস্ট্যান্স ডে। এদিকে স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ জনগণকে আহ্বান জানালেন যে পাকিস্তান দিনটাকে প্রতিরোধ দিবস বা রেজিস্ট্যান্স ডে হিসেবে পালন করা হোক। ফ্রম লার্জেস্ট ওপেন এয়ার প্রিজন টু গ্রেটেস্ট ওপেন এয়ার গ্রেভইয়ার্ড, ইসরায়েল ইজ ইউজিং স্টারভেশন অ্যাজ এ ওয়েপন। এটা হচ্ছে বলছে যে সবচেয়ে বড় এয়ার প্রিজন টু গ্রেটেস্ট ওপেন এয়ার গ্রেভইয়ার্ড, একটা ওপেন এয়ার কারাগার থেকে একটা ওপেন এয়ার একটা কি কবরস্থান হয়ে গিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মাহফুজ আনাম লিখেছেন এই আর্টিকেলটা, অনেক বিশাল একটা আর্টিকেল, ঠিক আছে। এবং যেহেতু মাহফুজ আনাম লিখেছেন আমরা সবাই চিনি তাকে, তো এই আর্টিকেলটা আমরা দেখব, অনেক ইম্পর্টেন্ট। মাহফুজ আনাম ইজ দি এডিটর অ্যান্ড পাবলিশার অফ দি ডেইলি স্টার। আচ্ছা, EU's foreign policy chief stated that Gaza is in a state of famine, accusing Israel of using starvation as a weapon. আচ্ছা, ইউর যে ফরেন পলিসি, ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ স্টেটেড যে গাজা ইজ ইন স্টেট অফ ফ্যামিন, গাজাতে এখন দুর্ভিক্ষ চলছে এবং ইসরায়েলকে দোষারোপ করছে এই কারণে, কারণ ইসরায়েল হচ্ছে স্টারভেশন, ক্ষুধাকে একটা অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে, ব্যবহার করছে। UN backed integrated food security phase classification suggested that Gaza may already be experiencing famine condition. তাহলে এখানে আরেকটা UN backed integrated food security phase classification বলছে যে গাজা অলরেডি আসলে ফ্যামাইন দুর্ভিক্ষের কন্ডিশন দিয়ে যাচ্ছে। The article compares Israel's actions to the Holocaust, emphasizing the severity of the situation in Gaza. তাহলে উনি এখানে হলোক্যাস্টের সাথে ইসরায়েলের অ্যাকশনের সাথে হলোক্যাস্টের সাথে তুলনা করেছে এবং emphasizing the severity of the situation, গাজাতে যত যে তীব্রতা দিয়ে সমস্যাটা চলছে, গাজার সিচুয়েশনের যে তীব্রতা সেটা নিয়ে উনি জোর আরোপ করেছেন। It describes dire conditions due to the indiscriminate bombing, lack of medical aid and food shortages. এখানে বলছে যে ডায়ার কন্ডিশন মানে খুবই খারাপ কন্ডিশন চলছে, ইনডিসক্রিমিনেট বম্বিং, নির্বিচারে বম্বিং করাতে, এবং ল্যাক অফ মেডিকেল এইড, কোনো মেডিকেল এইডের এবং ফুডের শর্টেজের কারণে, ঠিক আছে। ইনস্ট্যান্সেস অফ ইসরায়েলি সোল্ডার্স শুটিং স্টার্ভিং প্যালেস্টিনিয়ানস ওয়েটিং ফর ফুড আর কন্ডেমড। বলছে ইসরায়েলি সোলজাররা এমনও হয়েছে যে যারা না খেয়ে আছে, প্যালেস্টিনিয়ান খাবারের জন্য অপেক্ষা করছে, তাদের উপরেও গুলি চালিয়েছে। ইউনিসেফ রিপোর্টেড থাউজেন্ডস অফ চিলড্রেন কিল্ড অর ইনজুর্ড উইথ মেনি সাফারিং ফ্রম ম্যাল নিউট্রিশন। এখানে ইউনিসেফ বলছে যে হাজার হাজার বাচ্চাদেরকে হয় মেরে ফেলা হয়েছে অথবা তাদেরকে আহত করা হয়েছে এবং সবাই ম্যাল নিউট্রিশনের দ্বারা ভুগছে। ডক্টর জেফরি সাচ অ্যাকিউজড Israel of deliberately starving Gaza's population, labeling it as genocidal. ডক্টর জেফরি সাচ বলছে ইসরায়েলকে দোষারোপ করছে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজা পপুলেশনকে স্টার্ভিং মানে কি না খাইয়ে রাখছে এবং এটা একটা জেনোসাইডাল, এটা একটা গণহত্যার শামিল। প্ল্যানস ফর এ গ্রাউন্ড ইনভেশন অফ রাফা গাজা বাই ইসরায়েল আর ডিসকাসড, রেইজিং কনসার্নস অ্যাবাউট ম্যাস স্লটার। তো বলছে যে আরও একটা প্ল্যান আছে যে গ্রাউন্ড ইনভেশন অফ রাফাতে ইনভেশন হবে, আক্রমণ চালাবে ইসরায়েল এবং এটা আরও কি করবে, ম্যাস স্লটার, এটা আরও গণহত্যা হবে, এটাই আরও উদ্বেগ জাগাচ্ছে। The article criticizes global inaction and calls for public demonstrations condemning Israel's action. তো এখানে উনি বলেছেন যে এখানে গ্লোবাল বৈশ্বিক একটা ইনঅ্যাকশন, কোনো অ্যাকশনের অভাব চলছে এবং এটা উনি ক্রিটিসাইজ করেছেন এবং কলস ফর পাবলিক ডেমনস্ট্রেশন, যে মানুষের আরও সামনে এগিয়ে আসতে হবে ইসরায়েলকে নিন্দা জানিয়ে। It questions the silence of Arab countries and urges stronger solidarity with Gaza's people.
তো উনি মাহফুজা নাম উনি কোয়েশ্চেন করেছেন, উনি প্রশ্ন তুলেছেন আরব যত দেশ, আরব দেশের চুপ থাকাটা নিয়ে উনি কোয়েশ্চেন তুলেছেন এবং বলছেন যে আরও শক্তিশালী সংহতির সাথে গাজার পিপুলের পাশে দাঁড়াতে হবে। ইনডমিটেবল মার্চ আমরা এখন দেখব 22শে মার্চ মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে। দ্য ট্রাইপার্টাইট মিটিং মুজিব, ইয়াহিয়া অ্যান্ড ভুট্টো। তাহলে ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে, মুজিব, ইয়াহিয়া এবং ভুট্টো ছিলেন। On March 22, 1971, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান met with President Yahya Khan with Zulfikar Ali Bhutto also present. তাহলে 22 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানের সাথে দেখা করেছে এবং ভুট্টো প্রেজেন্ট ছিলেন। Mujib was displeased with Bhutto's presence as he had previously expressed to Yahya that direct negotiations with Bhutto were unacceptable. তো মুজিব খুশি ছিলেন না, ভুট্টো ছিল এই কারণে, ভুট্টোর প্রেজেন্সের কারণে মুজিব খুশি ছিলেন না, কারণ মুজিব ইয়াহিয়ার সাথে আগেই কথা বলেছে যে ভুট্টো থাকলে এটা আনএক্সেপ্টেবল হবে। Bhutto recounts the meeting, stating that Mujib insisted on Yahya convincing him to agree to the Army League's proposals. Bhutto বলছে যে মুজিব আসলে insisted on Yahya convincing him to agree to the Army League's proposals. ভুট্টো বলছে যে আসলে তাকে কনভিন্স করা হয়েছে আওয়ামী লীগ প্রপোজালের সাথে। After the meeting, Mujib publicly mentioned discussing matters with Yahya with Bhutto also present. তো মিটিংয়ের পরে মুজিব পাবলিকলি মেনশনড ডিসকাসিং ম্যাটার্স উইথ ইয়াহিয়া উইথ ভুট্টো অলসো প্রেজেন্ট। মুজিব ইয়াহিয়ার সাথে ডিসকাস করেছে পাবলিকলি, যা ডিসকাস করেছে সেটা পাবলিকলি আলোচনা করেছে। ফলোইং দ্য মিটিং, ইয়াহিয়া খান postponed the March 25 National Assembly session to foster unity among political parties. তো এই মিটিংয়ের পরে মার্চের 25 তারিখে যে ন্যাশনাল অ্যাসেম্বলি সেশন ছিল সেটা আবার পোস্টপোন করে দিয়েছে ইয়াহিয়া। Bhutto in a press conference at Hotel Intercontinental Dhaka expressed his party's willingness to reach an understanding to end the crisis. ভুট্টো একটা প্রেস কনফারেন্সে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, ঢাকার ইন্টারকন্টিনেন্টালে এক্সপ্রেস করেছে হিজ পার্টিজ উইলিংনেস টু রিচ অ্যান আন্ডারস্ট্যান্ডিং টু এন্ড দিস ক্রাইসিস। তো ভুট্টো বলছে যে তার পার্টি উইলিংনেস আছে এবং এই সংকট নিরাময়ের জন্য একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানোর জন্য আমরা তৈরি আছি, ভুট্টো বলছে। Mujib cautioned Bhutto against trusting the military, emphasizing the severity of the situation and urging Bhutto to agree to his proposals. মুজিব ভুট্টোকে সাবধান করে দিল যে মিলিটারিকে যেন ট্রাস্ট না করে এবং এমফাসাইজিং দ্য সিভিয়ারিটি অফ দি সিচুয়েশনের অবস্থার আরও গভীরতার দিকে সে জোর দিল যে তীব্রতা বেড়ে গিয়েছে অবস্থার, এবং ভুট্টোকে বলল তার প্রপোজালে যেন এগ্রি হয়ে যায়। Bhutto expressed his willingness to face the consequences from history rather than the military and discussed the impossibility of the National Assembly meeting in the current circumstances. Bhutto expressed his willingness to face consequences. Bhutto বলছে যে আমি পরিণাম সামলানোর জন্য প্রস্তুত আছি from history rather than the military and discuss the impossibility of the National Assembly meeting in the current circumstances. যে এখনকার যেই পরিস্থিতি সেটার অবস্থা সাপেক্ষে যে ইম্পসিবিলিটি অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলির যে অসম্ভবতা আছে সেটা মেনে নিতে সে প্রস্তুত আছে। UN Security Council, Russia, China veto US resolution on Gaza truce. Israel to send troops to Rafah with or without US support, Netanyahu. আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে রাশিয়া এবং চায়না ইউএস রেজলিউশনে ভেটো দিয়েছে
কিসের জন্য? গাজা ট্রুস এর কারণে। The United Nations Security Council failed to pass a resolution for an immediate ceasefire in Gaza due to Russia and China's veto. তাহলে এই ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল একটা রেজলিউশন পাস করতে ফেল করেছে, ব্যর্থ হয়েছে। কেন? কারণ এই রাশিয়া এবং চায়না ভিটো দিয়েছে। এই কারণে ইমিডিয়েট যে সিজ ফায়ার দরকার গাজাতে যে একটা সিজ ফায়ার দরকার, সেটা রেজলিউশন পাস করতে পারেনি। কারণ হচ্ছে রাশিয়া এবং চায়না ভেটো দিয়েছে। গায়ানা অলসো অ্যাবস্টেইন ফ্রম ভোটিং ফ্রম দি রেজলিউশন। তাহলে গায়ানা ভোট দিতে বিরত ছিল। The resolution called for a 6-week ceasefire to protect civilians and deliver humanitarian assistance. তো এই রেজলিউশনে ছিল 6 সপ্তাহের একটা সিজফায়ার, যেটা সিভিলিয়ানদেরকে রক্ষা করত এবং হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স, এই যে মানবিক যত ত্রাণ যেগুলা সাহায্যগুলা সেগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা সিজফায়ার ছিল। The US shifted its stance, previously averse to the word ceasefire but now supporting it. যে আমেরিকা আগে সিজফায়ার ওয়ার্ডটাতে সে একটু দূরেই ছিল, প্রিভিয়াসলি অনীহা দেখিয়েছে, কিন্তু এখন আবার সাপোর্ট করছে। রাশিয়া এবং চায়না ক্রিটিসাইজ দ্য রেজলিউশন অ্যাজ পলিটিসাইজড অ্যান্ড পোটেনশিয়ালি এনাবলিং ইসরায়েলি মিলিটারি অ্যাকশন ইন রাফা। তাহলে রাশিয়া এবং চায়না কেন এটা ভিটো দিয়েছে? কারণ তারা ক্রিটিসাইজ করেছে যে এই রেজলিউশনটা আসলে পলিটিসাইজ, মানে এটা রাজনীতিকরণ করা হয়েছে এবং এটা ইসরায়েল মিলিটারিকে আরও স্ট্রং করছে, পোটেনশিয়ালি আরও বেশি শক্তিশালী বানাচ্ছে রাফাতে। তো ইসরায়েলস অফেন্সিভ ইন গাজা হ্যাজ রেজাল্টেড ইন দি ডেথস ফর ওভার 32,000 প্যালেস্টিনিয়ান। তাহলে গাজাতে ইসরায়েলের যে অফেন্সিভ এর মাধ্যমে 32,000 প্যালেস্টিনিয়ান মারা গিয়েছে। Israeli Prime Minister Netanyahu expressed determination to send troops to Rafah even without US backing. তাহলে নেতানিয়াহু আবার কি বলছে যে রাফাতে সে ট্রুপ পাঠাবে যদি আমেরিকা যদি সাহায্য নাও দেয়, তারপরও আমেরিকার সাথে না থাকলেও আমেরিকার সাপোর্ট ছাড়াই ট্রুপ পাঠাবে রাফাতে, নেতানিয়াহু বলছে। Israel claimed to have targeted Hamas fighters in a Gaza hospital, which Hamas and medical staff deny. ইসরায়েল বলছে যে হামাস ফাইটারদের গাজা হসপিটালে টার্গেট করেছে, ঠিক আছে, আর হামাস আর মেডিকেল স্টাফ ডিনাই করছে যে না, এটা আসলে হয়নি। ওকে, এখন আমরা দেখব ইনডমিটেবল মার্চ। 23শে মার্চ কি হয়েছিল এই দিনে? Let us hope for best and remain prepared for worst. তাহলে বলছে আমরা বেস্টের জন্য দেখি আমরা আশা করি এবং ওয়ার্স্ট সবচেয়ে খারাপের জন্য আমরা প্রিপেয়ার্ড থাকি। President Yahya Khan's representatives and Awami League team met twice, reaching an agreement on implementing the 6 points with minor adaptations. তাহলে প্রেসিডেন্ট ইয়াহিয়া দেখা করলেন আওয়ামী লীগ টিমের সাথে 2 বার এবং রিচিং অ্যান এগ্রিমেন্ট অন ইমপ্লিমেন্টিং 6 পয়েন্টস অন মাইনর অ্যাডাপ্টেশন, কিছু অ্যাডাপ্টেশনের মানে কিছু এদিক সেদিক করে 6 দফা বাস্তবায়নের জন্য এগ্রিমেন্টে রাজি হলেন। General Yahya Khan spent the day in the cantonment finalizing preparations for military strike against the rebellious province. এই প্রভিন্স বলতে বোঝাচ্ছে ইস্ট পাকিস্তান। তো বলছে যে এদিকে জেনারেল ইয়াহিয়া খান ক্যান্টনমেন্টে ছিল সারাদিন এবং ফাইনালাইজিং প্রিপারেশন, মিলিটারি স্ট্রাইকের জন্য রেডি হচ্ছিল এগেনস্ট দি রেবেলিয়াস, এই বিদ্রোহী প্রভিন্স এর বিরুদ্ধে মিলিটারি স্ট্রাইক ফাইনালাইজ করছিল। 5 ওয়েস্ট উইং লিডার্স ফ্রম দি স্মলার পার্টিস মেট শেখ মুজিবুর রহমান and later called on the president, but no specific proposals were discussed. তাহলে 5 west wing leaders from smaller parties met শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেছে এবং later called on the president, but no specific proposals were discussed. বলছে যে তারপরও ফাইনাল কিছু ডিসকাস করতে পারেনি। Today observed as Pakistan's Republic Day and was
instead marked as Resistance Day in the East Pakistan with the Bangladesh flag prominent throughout the city. এই যে 23শে মার্চ হচ্ছে আসলে পাকিস্তানের রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস, তো সেটা উল্টা আরও কি হয়েছে, পূর্ব পাকিস্তানে রেজিস্ট্যান্স ডে বা প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়েছে বাংলাদেশের যত পতাকা সবাই উড়ানোর মাধ্যমে। আওয়ামী লীগ activists requested or demanded consular establishment to fly the Bangladesh flag with various responses from different countries, including hoisting the Pakistani flag at only 2 locations. এদিকে আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট যারা demanded consular establishments to fly the Bangladesh flag, তো এদিকে আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টরা ওরা বলছে যে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে দেয়া হোক, যেখানে বিভিন্ন দেশ বিভিন্নভাবে রেসপন্ড করেছে, ইনক্লুডিং হোয়েস্টিং দি পাকিস্তানি ফ্ল্যাগ অ্যাট অনলি 2 লোকেশন, যেখানে মাত্র 2টা লোকেশনে পাকিস্তানি ফ্ল্যাগ উড়ানো হয়েছে। ফাইনাল মিটিং, এখন আমরা দেখব 24শে মার্চের খবর। 24শে মার্চে আর তেমন কোনো খবর ছিল না, শুধুমাত্র এই খবরটাই আমার কাছে মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, তো আমরা সেটা দেখি। ফাইনাল মিটিং 24শে মার্চ হচ্ছে ফাইনাল মিটিং। March 24, 1971, final meeting between Awami League's team and Yahya's advisors concludes reading of draft proclamation, but it Lieutenant General Pirzada delays finalization and suggesting it for the next morning. তো বলছে যে 24শে মার্চ ফাইনাল মিটিং হচ্ছে আওয়ামী লীগের টিম এবং ইয়াহিয়ার অ্যাডভাইজার তারা কি করেছে, কনক্লুড ড্রাফট অফ প্রোক্লামেশন, ঘোষণার যে ড্রাফট সেটা তারা কনক্লুড করলো, বাট লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা ডিলে করলো ফাইনালাইজেশন। আচ্ছা, despite proposals to finalize the draft that night, Pirzada prevents it, promising information about the next day's meeting via phone which never comes. বলছে যদিও ফাইনালাইজ করার প্রপোজাল ছিল, কিন্তু এই পীরজাদা প্রিভেন্ট করে এবং প্রমিজিং ইনফরমেশন অ্যাবাউট দি নেক্সট ডেজ মিটিং ভায়া ফোন উইচ নেভার কামস, হচ্ছে ফোনে বলে যে ইনফরমেশন হবে পরের দিনের, কিন্তু সেটা আর হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান warns against conspiracies, insisting on an announcement if no solution is reached by the next day, asserting the unity and determination of Bangladeshis. তো বঙ্গবন্ধু বুঝতে পারলেন যে এখানে ষড়যন্ত্র হতে পারে, এখানে উনি ওয়ার্নিং দিলেন যে ষড়যন্ত্রের এগেনস্টে, এবং বলছে একটা অ্যানাউন্সমেন্ট যদি না আসে, কোনো সলিউশন যদি না পৌঁছায় দ্য নেক্সট ডে, তাহলে বাংলাদেশিদের দৃঢ় সংকল্প এবং ঐক্য এটা নিয়ে আবার দেখা দিবে। March 23, 24, Pakistani army uses excessive force in Saidpur and neighboring areas, resulting in nearly 100 deaths and 1,000 injuries, with curfews imposed in affected areas. In Chittagong, people resist ammunition offloading, leading to army firing and casualties, while tension brews in Mirpur. তাহলে চিটাগংয়ে people resist ammunition offloading, মানুষ বাধা দিয়েছে অ্যামিউনিশন মানে অস্ত্র অফলোডিংয়ের ক্ষেত্রে, এবং লিডিং টু আর্মি ফায়ারিং, আর আর্মির সাথে ফায়ারিং এবং ক্যাজুয়ালিটির দিকে ধাবিত হয়েছে কারণ মানুষ বাধা দিয়েছে। ওয়াইল টেনশন ব্রিউজ ইন মিরপুরে টেনশন বেড়েছে। তাজউদ্দিন আহমেদ emphasizes that any attempt to thwart political solutions will be resisted by the people of Bangladesh. তাজউদ্দিন আহমেদ বলছে যে যদি পলিটিক্যাল সলিউশন পৌঁছাতে, রাজনৈতিক একটা সলিউশন পৌঁছাতে যদি কোনো বাধা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু রেজিস্ট করবে, মানে বাধা দিবে, বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। মেজর জেনারেল ফারমান অ্যান্ড মেজর জেনারেল খাদিম, planners of Operation Searchlight, pass military action instructions to brigade commanders outside Dhaka. তাহলে এই যে ফরমান এবং খাদিম অপারেশন সার্চলাইটের যে প্ল্যানার, তারা কি করলো, মিলিটারি অ্যাকশন ইনস্ট্রাকশনগুলো পাস করেছে
বিভিন্ন ব্রিগেড কমান্ডার আউটসাইড ঢাকা, ঢাকার বাইরে। Bhutto reports progress in talks but expresses a desire for a joint session of advisors from the President, Awami League and his party, emphasizing his commitment to a unified Pakistan. ভুট্টো আবার কি করছে যে কথাবার্তার প্রগ্রেস এক্সপ্রেস করছে, বলছে যে একটা জয়েন্ট সেশনের দরকার, ডিজায়ার উনি প্রকাশ করেছেন যে অ্যাডভাইজার্স ফ্রম দি প্রেসিডেন্ট, আওয়ামী লীগ এবং তার পার্টি, এই তিনজনের মধ্যে একটা জয়েন্ট সেশনের প্রয়োজন আছে এবং এমফাসাইজেস হিজ কমিটমেন্ট টু এ ইউনিফাইড পাকিস্তান, এবং সে কমিটেড একটা ঐক্য পাকিস্তান, একটা একক পাকিস্তানের প্রতি সে ঐক্যবদ্ধ ভুট্টো। তো ঠিক আছে, এরই মাধ্যমে আমাদের পত্রিকার যত সম্পাদকীয় অ্যানালাইসিস শেষ হয়ে গেল। দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি ভালো লেগেছে। আমাদের কমেন্ট সেকশনে যুক্ত থাকবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগছে। পরবর্তী সপ্তাহের সম্পাদকীয় এবং নিউজ পেপার অ্যানালিসিস নিয়ে হাজির হয়ে যাব। নেক্সট উইকে দেখা হবে। আসসালামু আলাইকুম।